ডক্টর ইউনূস খুব ফেমাস সোশ্যাল বিজনেসের জন্য। তাহলে কি এই সোশ্যাল বিজনেস? আসুন জেনে নিই আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেহমাস ডায়েরি। আজকে আমরা মূলত আলোচনা করব সোশ্যাল বিজনেস সম্পর্কে। আগে একটু কথা বলে নেই, এখানে অনেকগুলো মিসকনসেপশন কাজ করবে। যেমন ধরেন এনজিও, মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউট, এমএফআই, দুইটার ভেতরে অনেকে মনে করবে সোশ্যাল বিজনেস এনজিও, সোশ্যাল বিজনেস মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউট, এইগুলোর টোটাল একটা ডিফারেন্ট ভিডিও হবে, যেটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করবো। এবং যে ভিডিওটা এই আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যে কোনো জায়গা থেকে চেক করতে পারেন। তো আসুন শুরু করা যাক। যদি আসি যে সোশ্যাল বিজনেসটা আসলে কি, তাহলে তার কিছু স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। যেমন এক নাম্বার হলো সোশ্যাল মিশন, অর্থাৎ যে সোশ্যাল বিজনেসটা হবে তার একটা সামাজিক একটা মিশন থাকতে হবে। সে কোনো একটা টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করবে। সে হয়তো শিক্ষার উন্নতি করার চেষ্টা করবে বা অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা করবে, যে কোনোটা হতে পারে। এনজিও, এমএফআই এগুলো সোশ্যাল বিজনেসের মতো পড়ে, কিন্তু এরা অনেকটা বড় অংশ নিয়ে কাজ করে, যেখানে সোশ্যাল বিজনেস আমরা একটা স্পেসিফিক জিনিসটা কথা বলবো, উদাহরণ দিয়ে একটু পরে আসতেছি। সেকেন্ডটা হলো সোশ্যাল বিজনেস মূলত সেলফ সাস্টেইন। যেমন ধরেন, এবার আসি একটা উদাহরণ দিয়ে যে সোশ্যাল বিজনেসটা কিরকম হয়। ধরেন আমি একজন বিক্রেতা, আমি জিনিস কিনি এবং প্রফিট করে বিক্রি করি, এটাই আমার বিজনেস। এখন এই বিজনেসের জন্য আমার আরও 2-3জন কর্মচারী রয়েছে, যারা মূলত এই বিজনেসটা করার মাধ্যমে আমাকে প্রফিট আনতে হেল্প করে। তাহলে কি এটা এক ধরনের সোশ্যাল বিজনেস না? অবশ্যই না। এর কারণ হলো মূলত যদিও হ্যাঁ দুজন হেল্প করছে, তাদেরও জীবন জীবিকার একটা ব্যবস্থা হচ্ছে এবং তারাও অর্থ উপার্জন করছে, কিন্তু এর অর্থ এইটা না যে মূলত তাদের এই আর্ন করা প্রফিটটা তাদের ভাগেও যাচ্ছে। সোশ্যাল বিজনেসের মেইন প্রিন্সিপাল হলো যে প্রফিটটা আসবে সেটা যারা এই বিজনেসের সাথে জড়িত ছিল সবার হবে, অথবা বিজনেসের সাথে যোগ হবে। যেমন হয়তো আগে এখানে 100 টাকার জিনিস ছিল, যেটা হয়তো বিক্রি করে প্রফিট আসছে 20 টাকা, এটা এখন নতুনভাবে আনা হবে 120 টাকার মালামাল, এভাবে। এবার আসি সেলফ সাস্টেনেবিলিটি জিনিসটা কি ছিল। সেলফ সাস্টেনেবিলিটি জিনিসটা ছিল এরকম যে আমি একটা সাহায্যকারী প্রতিষ্ঠান বানালাম। যেমন ধরেন যে আমি কিছু টাকা দান করছি, বা ধরেন যে আমি হয়তো কিছু মানুষকে টয়লেট বানিয়ে দিচ্ছি, বা হয়তো আমি কিছু মানুষের রাস্তা বানিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলো একটা সমাজ বা একটা সোসাইটির জন্য উন্নয়নমূলক কাজ, এগুলো নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মানুষের ডোনেশনের টাকা দিয়ে এই জিনিসটা কতদিন চালাতে পারবো, এটা একটা অবশ্যই কোশ্চেন থেকে যায়। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখি যে মানুষজন টাকা তুলে একটা ভালো কাজ করে, অবভিয়াসলি সেটা একটা ভালো জিনিস, কিন্তু এটা একটা সাস্টেনেবিলিটি নিয়ে কোশ্চেন থেকে যায় যে এটা কতদিন চালানো সম্ভব, এবার টাকা তুলে বা মানুষের ডোনেশনের টাকা দিয়ে কতদিন চালানো সম্ভব। এখানে আসে সোশ্যাল বিজনেসটা, যেখানে যে প্রফিটটা আসছে এই প্রফিটটাই আবার এখানে রিইনভেস্ট হচ্ছে, যার ফলে মূলত এইটার সাস্টেনেবিলিটি অনেক বেড়ে যায়। এবার আসি 3 নম্বর পয়েন্টে, ফোকাস অন এম্পাওয়ারমেন্ট। ফোকাস অন এম্পাওয়ারমেন্ট বলতে মূলত কি বোঝানো হয়, যে ধরেন আমি একটা বিজনেস করতেছি, এই বিজনেসের ক্ষেত্রে যেসব মানুষরা জড়িত আছে, হয়তো হতে পারে যে আমি তাঁতের জামা বানাচ্ছি, বা ধরেন আমি কোনো একটা ফসল ফলাচ্ছি, এটার সাথে জড়িত যে মানুষগুলো আছে তাদেরকে এম্পাওয়ার করা। একটা সাধারণ বিজনেস আর একটা সোশ্যাল বিজনেসের ভিতর বেসিক ডিফারেন্স মূলত এখানে থাকে। সাধারণ বিজনেসে দেখা যায় যে যতই শ্রমিক বা কর্মকর্তারা পরিশ্রম করুক না কেন, আলটিমেট প্রফিট বা এম্পাওয়ারমেন্ট মূলত ওনারই হয়। কিন্তু এখানে যারা স্টেক হোল্ডার বা অংশীদার রয়েছে সকলের উন্নতি হয়, যার ফলে বোঝা যায় যে হ্যাঁ সোশ্যাল বিজনেসের একটা অন্যতম পার্ট হলো সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। এবার একটা প্রশ্ন আসে, সোশ্যাল বিজনেস কি আসলে প্রফিটেবল না নন প্রফিট? হ্যাঁ, এখানে দুই ধরনেরই আছে, প্রফিটেবল হয়, কিছু কিছু ক্ষেত্রে নন প্রফিটেবল হয়। যেমন ধরেন যে আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন আমরা 50 জন আছি যারা হত দরিদ্র, তারা মিলে আমরা কি করলাম, আমরা গাছ লাগালাম, ছোট ছোট গাছের চারা বানালাম। এই চারাটা কি করলাম, আমরা চারাটা আমাদের জীবন জীবিকা চালানোর জন্য একটা ইনকাম রেখে, যেমন হয়তো আমরা নিজেরা চলার জন্য দৈনিক 100 টাকা করে এরকম রেখে আমরা চারাটাকে বিক্রি করে দিলাম। তাতে কি হলো, আমরা বেতনটা পাওয়ার পর বা আমরা মজুরিটা পাওয়ার পর অতিরিক্ত কোনো প্রফিট থাকলো না। এই অবস্থায় এটাকে বলা যেতে পারে নন প্রফিট। এর মানে কিন্তু এই না যে আমি বিনা পয়সায় খেটেছি বা এখানে কোনো আসলে অতিরিক্ত অর্থ আসেনি, যে আমি যে টাকা আমার খরচ করেছি সেটা দিয়েছি না, আমি বাকি সব খরচ দেওয়ার পর আমার কাছে অতিরিক্ত প্রফিট থাকবে না। এরকম নন প্রফিটও কিছু কিছু ক্ষেত্রে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রফিটেবল হয়। যেমন ধরেন যে আমরা যে চারাটা লাগালাম, চারাটাকে এমন একটা দামে বিক্রি করছি যে আমাদের সবার বেতন দেওয়ার পরেও কিছু টাকা অতিরিক্ত থেকে যাচ্ছে। এই টাকাটা পরবর্তীতে আবার চারা লাগানো,
বা আরও কয়েকজন শ্রমিক নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এইটাকে বলা হয় প্রফিট সোশ্যাল বিজনেস। হ্যাঁ, এখন প্রফিটেবল হতে পারে, নন প্রফিটেবল হতে পারে। না আপনি বলবেন যে প্রফিটেবলই তো ভালো, না, অনেক দেশে যেগুলো সোশ্যাল বিজনেসকে ফলো করে, যারা মনে করে যে না আমাদের যে ইনভেস্টমেন্টটা আছে সেখান থেকে অতিরিক্ত দরকার নেই, তারা অনেক ক্ষেত্রে নন প্রফিটেবল করাটা বেশি পছন্দ করে। কারণ অন্যথায় যদি প্রফিটেবল করা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাহিরের মানুষ বা মানুষের অর্থের জন্য এদিকে একটা দৃষ্টি থাকে যে এই বিজনেসের একটা কর্তৃত্ব নেওয়ার জন্য, যার ফলে প্রফিটেবলও ভালো, নন প্রফিটেবলও ভালো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে বিজনেসগুলো করা হয় বা এখানে সাহায্য করা হোক বা এখানে কোনো একটা লোন দেওয়া হোক বা কোনো একটা কাজ করা হোক, সম্ভবত ছোট পর্যায়ে করা হয়। কীরকম? ধরেন আপনি একটা সোশ্যাল বিজনেস করছেন, যে সোশ্যাল বিজনেস বা আপনি আপনার কয়েকজন মিলে একটা সোশ্যাল বিজনেস করছেন, যেখানে হয়তো যারা এলাকার জেলে আছে তাদেরকে আপনারা তাদের কাছ থেকে আপনি মাছটা কিনে এনে তাদেরকেও একটা মজুরি দিচ্ছেন এবং মাছটা এক জায়গায় ভালোভাবে ট্রান্সপোর্ট করার ব্যবস্থা করার মাধ্যমে যারা ট্রান্সপোর্ট করছে তারাও একটা প্রফিট পাচ্ছে, জেলেরও প্রফিট পাচ্ছে, আপনারা যারা ম্যাচ করছে তারাও একটা প্রফিট পাচ্ছেন। এরকম করছেন, এটা একটা সোশ্যাল বিজনেস হতে পারে। কিন্তু এটা সোশ্যাল বিজনেসের একটা অন্যতম হলো স্মল টিকিট সাইজ। স্মল টিকিট সাইজ বলতে কি বোঝানো হয়, যে সোশ্যাল বিজনেসের ক্ষেত্রে অর্থ লেনদেন হোক বা সেটার ব্যাপকতা হোক, সচরাচর এটা ছোট পর্যায়ে থাকে, এটা কোনো খুব ব্যাপক পর্যায়ে যায় না। হ্যাঁ, এখনকার দিনে আমরা দেখি যে অনেক এমএফআই বা বিভিন্ন এনজিও এমন পর্যায়ে চলে যায় যে পর্যায়ে দেখা যায় যে তারা পুরো একটা দেশকে কন্ট্রোল করার মতো ক্ষমতা নিয়ে ফেলে। কিন্তু তারপরেও তারা যেসব সোশ্যাল বিজনেসগুলো করে জায়গা ভেদে ওইটা ছোট একটা পর্যায়ে থাকে। জিনিসটা এরকম, ধরেন পঞ্চগড়ে 10টা জায়গায় 10টা সোশ্যাল বিজনেস হচ্ছে, একটা এনজিও বা একটা এমএফআই চালাচ্ছে, কিন্তু তার মানে এই না যে একটা এমএফআই এই 10 জনের একটা বিজনেস চালাচ্ছে, 10 জনের 10টা আলাদা বিজনেস চলছে এবং 10 জনের 10টা আলাদা ইকোসিস্টেম চলছে। যার ফলে বলা যায় যে হ্যাঁ, এমএফআই যত বড়ই হোক না কেন তার সার্ভিস বা তার টিকিট সাইজ সচরাচর ছোট হবে। এইগুলো ছিল একটা সোশ্যাল বিজনেস সম্পর্কে একটা প্রিলিমিনারি ধারণা। হ্যাঁ, এই সোশ্যাল বিজনেস ধারণাটার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের বিভিন্ন দেশে সে পরিচিত। এবং এই রিসেন্টলি যে অলিম্পিক গেমস ছিল, সেই অলিম্পিক গেমসেও তিনি মূলত স্পোর্টস অ্যাজ এ সোশ্যাল বিজনেস সম্পর্কে কথা বলেছিলেন। স্পোর্টসকে কী করে সোশ্যাল বিজনেস হতে পারে বা কীভাবে স্পোর্টসকে আরও বেটার ওয়েতে ইউজ করা যায়, পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে, যেটা এই ভিডিওর আই বাটনে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। কারণ হ্যাঁ, আমাদের দেশে স্পোর্টস একটা অন্যতম পার্ট ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমাদের স্পোর্টসটা তার পর্যাপ্ত জায়গায় নাই, যার কারণে আমরা বলতে পারি যে এখন স্পোর্টসটাকে ইউটিলাইজ করার একটা খুব ভালো সুযোগ রয়েছে। আশা করি ওই ভিডিওটা দেখে আপনাদের এই স্পোর্টস অ্যাজ এ সোশ্যাল বিজনেস এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানিয়ে দেন এরপরে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেহমানস ডায়েরির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।